কেউ যদি না পারেন তা সরে যাওয়া উচিত, যে পারবে সে এসে। কিন্তু আপনি দায়িত্ব নেবেন এবং করবেন না, এটি দায়িত্বের অবহেলা নয়, এটা দায়িত্বের ভায়োলেশন। ভোট দেওয়ার পরে আমার ভোটের রেজাল্ট এবং রিফ্লেকশন আমি পাবো তো? এরপরে রেজাল্ট যখন হবে তখন আমি আমার প্রত্যাশার দেশটি সমাজটি আমি পাবো তো? যদি সেই পরিবেশ আমরা নিশ্চিত করতে পারি তাহলে এই নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য। আমরা এই নির্বাচনকে একটা আইকনিক নির্বাচন হিসেবে দেখতে চাই, যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছে, যেটা নির্বাচন কমিশন বলছে। আমরা এটাকে কথায় নয়, কাজে দেখতে চাই। জাতি এখন একটা ক্রস রোডে। 12 তারিখ আগামী মাসে নির্বাচন হবে। আজকে থেকে হাতে গোনা 30টি দিন আছে। এই মাস 31 দিনের হওয়ার কারণ নির্বাচনের দিনটা মাইনাস। জাতীয় জীবনে এই নির্বাচনের গুরুত্ব সীমাহীন। আগের নির্বাচনগুলো কিছু কিছু ডিসপিউট থাকলেও নির্বাচন তো একটা ফর্মে হয়েছে, কিন্তু তিনটা নির্বাচন 14, 18, 24 এটা নির্বাচনের কোনো মিনিমাম ফর্মেটে পড়ে না। এর সাক্ষী আমরা সবাই। এখন যাদের বয়স 35 থেকে 36 তারা জীবনে একটা ভোটও দেওয়ার সুযোগ, যদিও তাদের 3বার ভোট দেওয়ার কথা, তাদেরকে ডিপ্রাইভ করা হয়েছে, সারা নেশনকে ডিপ্রাইভ করা হয়েছে। এখন আগামী ইলেকশনটা কেমন হওয়া উচিত? আমি ইলেকশনের কোনো পার্টির পক্ষে কোনো ক্যাম্পেইন করবো না, কথা বলবো না। আমরা এমন একটা নির্বাচন চাই যেখানে প্রত্যেকটি ভোটার নাগরিক ভোট সেন্টারে যাবে উইথ প্লেজার অ্যান্ড কমফোর্ট। তার সামনে অন্য কোনো চ্যালেঞ্জ থাকবে না, অন্য কোনো চিন্তা থাকবে না যে আমার ভোটটা আমি দিতে পারবো তো? ভোট দেওয়ার পরে আমার ভোটের রেজাল্ট এবং রিফ্লেকশন আমি পাবো তো? এরপরে রেজাল্ট যখন হবে তখন আমি আমার প্রত্যাশার দেশটি সমাজটি আমি পাবো তো? যদি সেই পরিবেশ আমরা নিশ্চিত করতে পারি তাহলে এই নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য। আমাদের দিক থেকে আমরা ফুললি কমিটেড। আজকেও ইউরোপিয়ান ইউনিয়নের চিফ অবজারভেশন টিমের যিনি চিফ, তিনি আমরা একসাথে বসেছিলাম। ওনাকে যখন বললাম যে আমরা এই নির্বাচনকে একটা আইকনিক নির্বাচন হিসেবে দেখতে চাই, যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছে, যেটা নির্বাচন কমিশন বলছে, আমরা এটাকে কথায় নয়, কাজে দেখতে চাই। এবং এটাকে এভাবেই যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের প্রত্যেকটা ভোটিং বুথকে সিকিউর করতে হবে। এর জন্য প্রয়োজন হবে প্রত্যেক বুথে সিসি ক্যামেরা সেট করা। এ দাবি আমরা মূল থেকে করে আসছি, কিন্তু আমরা আমাদের সরকার এবং ইলেকশন কমিশনকে রিলাক্টেন্ট দেখতে পাচ্ছি। মানে 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে লন্ডার করে বাইরে পাঠানো হয়েছে, আর এর বাইরে আরো যেগুলো লুট করা হয়েছে সেটার হিসাব কিন্তু কেউ জানে না। দেশ ওই দিক থেকে গরিব নয়। এই চুরি চামারি বন্ধ করলে এই দেশ সামনের দিকে চাপ দিয়ে এগিয়ে যাবে। এখানে যদি 500 কোটি 1000 কোটি টাকা লাগে, এটা অবশ্যই করা উচিত, কারণ একটা গুড গভর্নেন্সের পূর্ব শর্ত হচ্ছে একটা ফেয়ার অ্যান্ড গুড ইলেকশন। যদি প্রত্যেক বুথে এটা সেট করা থাকে এবং এটা যদি সেন্ট্রাল মনিটরিং এর আন্ডারে থাকে তাহলে প্রত্যেকের বুকও কাঁপবে, হাতও কাঁপবে। তখন ল এনফোর্সার্সের সংখ্যা যদি কিছু কম হয় ওইটা বাকি অভাব পূরণ করে। এটা সেনাবাহিনীর পক্ষে সম্ভব নয়। আমাদের দেশে 40,000 42,000 সেন্টারে এরকম সেনাবাহিনী ডিপ্লয় করা, এটা আমরাও বুঝি এটা সম্ভব না। কিন্তু ওই সেনা সেখানে সিট করে দিলে সেনাবাহিনীরই গ্যাপটা ফিল আপ। এখন পর্যন্ত আমাদের সরকার এটা শুনছে না। আমরা কিন্তু আমাদের জনগণের উপর গভীর আস্থাশীল, 100% আস্থা আছে আমাদের জনগণ। জনগণ যাকে পছন্দ তাকে ভোট দেবে, কিন্তু তার পছন্দের ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করে দিতে হবে সরকার এবং ইলেকশন কমিশন। কেউ যদি না পারেন তা সরে যাওয়া উচিত, যে পারবে সে এসে। কিন্তু আপনি দায়িত্ব নেবেন এবং করবেন না, এটি দায়িত্বের অবহেলা নয়, এটা দায়িত্বের ভায়োলেশন। আমরা সেই ভায়োলেশন দেখতে চাই। অনেক ভয় ভীতি সমাজে কাজ করছে। এখনো কেন সাংবাদিকরা এই প্রশ্ন করবে যে 12 তারিখ ইলেকশন হবে কিনা, আপনারা কনফিডেন্ট কিনা, ইলেকশন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে কিনা? এই প্রশ্ন কেন করে? নিশ্চয়ই কিছু কারণ আছে বলেই তো ওই কারণগুলো রিমুভ করতে হবে। একটা ইলেকশন কি সব কিছুর সমাধান না, কিন্তু এটা শুরু। একটা বীজ না রইলে তো গাছ উঠবে না। এই ইলেকশনটা, ফেয়ার ইলেকশনটা হচ্ছে একটা ফেয়ার সোসাইটি, একটা গুড গভর্নেন্সের একটা আস্ত বীজ। এই বীজ রোপণ না করলে তো গাছ উঠবে না। আর আল্লাহর কসম আমরা ওই বিগত 3 নির্বাচন বা 4 নির্বাচনের মতো কোনো নির্বাচন দেখতে চাই না।